শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর জমজান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়েছিল তা সম্পত্তি এবং জমজান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটো সাঁটো, মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত। কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিস্তার হতো না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটত। স্ত্রীকে বশে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এইভাবে লাঞ্ছিত হয় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনল তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে। সেদিনকার বচসা চরমে পৌঁছল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পিঠ স্পর্শ করল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল রোধ করে কোনো মতে রাত কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা যাত্রা করল। শিয়ালদহ হতে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপাচারে 5 টাকার পূজা দিয়ে মানত করল। হে মা কালী, মাগিকে ওলা উঠাই টেনে নাও না মা, আমি জোড়া পাঁঠার নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে, দোহাই মা। মন্দির থেকে ফিরে শিবু বড় 1 ঠোঙা তেলে ভাজা খাবার, আধসের দই এবং আধসের অমৃতি খেল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল। মা কালী কিন্তু উল্টোটা বুঝেছিলেন। বাড়ি এসেই শিবুর ভেদবমি আরম্ভ হলো। ডাক্তার আসলো, কবিরাজ আসলো, ফল কিছুই হলো না। 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক পরিত্যাগ করল। গ্রামে আর মন টিকল না। শিবু সেই রাত্রেই গঙ্গা পার হলো। পেনেটির আড়পাড় কন্যগড়। সেখান থেকে উত্তর দিকে ক্রমে রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপদানির চটকল ছাড়িয়ে আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছল। মাঠটি বহু দূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি। মাঝে মাঝে আশশেওড়া, ঘেঁটু, বুনোল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হলো। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার এক পাশে একটা লম্বা তাল গাছ সোজা হয়ে উঠে গিয়েছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগল। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাদেরকে ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মানুষ মরলে ভূত হয়, এটা সকলেই শুনেছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কি রূপে? প্রকৃত তথ্য এই: নাস্তিকদের আত্মা নেই। তারা মরলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যারা আস্তিক, তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নেই। তারা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয়। রায় বের হলে কতগুলো ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তা অনেকটা কমে যায়। বিলাসী প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়তে পারে না। বিলেতি ভূত নামানো কিরকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি
সবই মানি। হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করতে পারে, আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা একটা মস্ত সুবিধা, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বছর পরে, কেউ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গ ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হয়ে সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবার সুবিধাও আছে। কিন্তু যাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের ওপর বামন দর্শন ঘটে, কিংবা যারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের ওপর চাপিয়ে নিশ্চিন্ত হতে পারেন, তাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কেটে গিয়েছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যত বদই হোক, নৃত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তা হাড়ে হাড়ে অনুভব করছে। একবার ভাবল, দূর হক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো, লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারেনি। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় করতে হলো। ফাগুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের ওপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এইমাত্র তলিয়ে গিয়েছেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে গিয়েছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটাকতক পাকা ফল ফট করে ফেটে গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো গুবরে পোকা বর করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। অদূরে বাবলা গাছে এক জোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে। কাকিনী চোখ বন্ধ করে গদগদ স্বরে মাঝে মাঝে অ করছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বাইরে আসলো এবং শিবুর দিকে ড্যাব ডেবে চোখ মেলে টিটকিরি দিয়ে উঠল। একদল ঝিঁঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধছিল। এতক্ষণ সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রি 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 করে উঠল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধড়াক ধড়াক করতে লাগলো। মনে পড়ল, ভূষণ্ডির মাঠের শেষ প্রান্তে পিটুলি বিলের ধারে শ্যাওলা গাছে একটি পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধ্যাবেলা পলো হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাদ মস্তক ঘেরা টোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে তাকিয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তার গাল একটু তোবড়া হয়েছে এবং সামনের দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছিল। সে একটা গামছা পরে আর একটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাঁড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল, কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করেছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরি বামিনীর পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে এবং দেখেই মজে গিয়েছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাড় দিচ্ছিল। পরনে সাদা থান। শিবুকে দেখে নিমেষের তরে ঘোমটা সরিয়ে ফিক করে হেসেই সে হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস।
শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল। সহসা প্রান্তর প্রকম্পিত করে নিকটবর্তী তালগাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শব্দ চলল। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাঁচশাঁসের মতো একটি জীবাত্মা সড়াক করে তালগাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, গোড় লাগি ধরমদেওজি। শিবু, জিতারা হো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? কারিয়া পিরেত ছিলম বা। শিবু, তামাকি নেই তো ছিলিম, জোগাড় কর না। প্রেত উপরে উঠল এবং অল্প কিছুক্ষণের মধ্যেই বৈদ্যবাটির বাজার থেকে তামাক, টিকা, কলিকা এনে আগশুল গেয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার ওপর কলিকা বসিয়ে টান দিতে দিতে বলল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। তার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তার জরু, গরু, জমি, জেরাত সবই ছিল। তার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি, বনিবনাও কখনোই হতো না। একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সে আজ 30 বছরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরেছে। স্বামী আর দেশে ফিরল না, বিয়েও করল না। নানা জায়গায় চাকরি করে অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন আগে একটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলে উত্তোলন করার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে। সম্প্রতি পঞ্চত্বপ্রাপ্ত হয়ে প্রেত রূপে এই তালগাছে বিরাজ করছে। শিবু একটা লম্বা টান মেরে কলিকাটি কারিকা পিরেতকে দেবার উপক্রম করছিল। এমন সময় মাটির ভিতর থেকে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসলো, ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেখান থেকে খান কতক ইট খসে গেল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটি মূর্তি বের হলো। স্থূল খর্বদেহ, থেলো হুঁকার খোলের উপর একজোড়া পাকা গোঁফ কোঁজালে যে রকম হয় সেই রকম মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুমটি দেওয়া মির্জাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলিকাটি নিয়ে বললেন, ব্রাহ্মণ, দণ্ডবৎ হই। কিছু সম্পত্তি ছিল এইখানে পোঁতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 200-500, সব বন্ধকি তমসুক দাদা, ইস্টাম্বর কাগজে লেখা। নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত খড়ি পড়বে। থু। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞেস করল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? যক্ষ বলল, ভাইরা ভাই, কালিদাস আমার মাসতুতো শালীকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি তার নাম জানলে কিসে? হ্যাঁ? শিবু, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? যক্ষ, আমার আগমন? হ্যাঁ হ্যাঁ, আমি বলে গিয়ে 3.5-4 বছর এখানে আসি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে। সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখছি। বেশ বেশ, কালোয়াতি শিখতে যদি চাও তো আমার সাগরে দাও দাদা। এখন আওয়াজটা যদি একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। শিবু, মশায়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞেস করতে পারি কি? যক্ষ, বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসড়ে, হাল শাকিন এই পাঁজার মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসড়ে ইস্তক ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসত আমাকে। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। শিবু বলল, মশায়ের পরিবার দিকি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক।
কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা এক ঘা চেলা কাঠ কষিয়ে, তারপরেই পালালো বাপের বাড়ি। ৩২৪ ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথা, গুরু আছেন, ধর্মও আছেন। ৪৭ সনের মড়কে মাগে ফৌত হলো, সংসার ধর্মে আর মন বসল না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা করলাম। তারপর পরমায় ফুরুলে এই হেথা আড্ডা গেড়েছি। ছেলেপুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা, আমি করব রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজেই আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বব বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করল, করে পীরেতের পরিচয়ও দিল। যক্ষ বললেন, সব সেঙাতের একই হাল দেখছি, পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গান বাজনা করি, এসো। পাখোয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দি। উহু, ঢন ঢন করছে। বাবা ছাতুখোর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থাবড়ে দিত, ঠিক হয়েছে। চৌতাল বোঝো? ৬ মাত্রা, ৪ তাল, ২ ফাঁক, বল শোনো। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকতি মিনতির পর ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘোমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সারা গায়ে গঙ্গার মাটি মেখে স্নান করল, গাবের আঠা দিয়ে পৈতা মাজল, ফণি মনসার বুরুশ দিয়ে চুল আঁচড়ালো, টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধল। ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরে ঘুরে একরাশ ঘেঁটু ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐক্যতান আরম্ভ হতেই ক্ষীরি বামনির ভিটায় যাত্রা করল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠের উদ্যোগী করে উৎসুক চিত্রে বলল, এবার ঘোমটাটা খুলতে হচ্ছে যে। ডাকিনী ঘোমটাটা সরালো। শিবু চমকে উঠে সভয়ে বলল, হ্যাঁ, তুমি নেত্য? নৃত্যকালী বলল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিলে মোরে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাকচুনির পিছু পিছু ঘুরতে বড় মজা না? শিবু, এলে কি করে, ওলা উঠোই নাকি? নৃত্যকালী, ওলা উঠো ৭০-এর হক, কেন ঘরে কি কেরোসিন ছিল না? শিবু, তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে, পোড়া খেলে সোনার জলুস বাড়ে, ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়ল। বাইরে ও কিসের গোলযোগ, যেন এক পাল শকুনি গৃধিনী ঝুটোপুটি কাড়াকাড়ি ছেঁড়াছেঁড়ি করছে। সহসা উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠানের বেড়ার আগড়া ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করল। পেতনি, আমার স্বামী তোকে কেন দে বলা? শাকচুন্নি, মর বুড়ি, ও যে তোর নাতির বয়সী। পেতনি, আহা, কি আমার কোনে বউগা। শাকচুন্নি, দূর মেছো পেতনি, আমি যে ওর ২ জন্ম আগেকার বউ। পেতনি, দূর গোবরচুন্নি, আমি যে ওর ৩ জন্ম আগেকার বউ। শাকচুন্নি, মর চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগি মিনসেকে নিয়ে উধাও হক। তখন পেতনি বিড়বিড় করে মন্ত্র পড়ে আগর বন্ধ করে বলল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হলো। একা নৃত্যকালীতেই রক্ষা নেই, তার ওপর পূর্বতন ২ জন্মের আরো ২ পত্নী হাজির। শিবু হাতে পৈতা জড়িয়ে ইষ্টমন্ত্র জপতে লাগলো। নৃত্যকালী রাগে ফুলতে লাগলো। যক্ষ বেড়ার কাছে এসে বললেন, ভায়া, এখানে হচ্ছে কি, এত গোল কিসের? কারিয়া পীরেত হাঁকল, এ বরম পিশাচ, আরে দরবাজা তো খোল। শিবুর সাড়া নেই। প্রচন্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পীরেত তারস্বরে উৎপাটন মন্ত্র পড়ল। মড়মড় করে ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগল
সমস্ত আকাশে উঠে দূরে নিক্ষিপ্ত হল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখে যক্ষ বললেন, এ কি গিন্নি এখানে ব্রহ্মদত্তিটার সঙ্গে? ছি ছি ছি, লজ্জার মাথা খেয়েছ। ডাকিনী ঘোমটা টেনে কাঠ হয়ে বসে রইল। কারিয়া পীরেত বলল, আরে মুংরি, তোর শরম নেহি বা? তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলেও কলমের কালি শুকিয়ে যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী। এই ডবল স্পর্শযোগে ভূষণ্ডীর মাঠে যুগপথ, জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হলো। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে আসলো। স্পুক, পিক্সি, নোম, গর্লিন প্রভৃতি গোঁফ কামানো বিলাতি ভূত বাঁশি বাজিয়ে নাচতে লাগলো। জিন, জান, আফরিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করল। চিংচ্যাং, হ্যাচাং ইত্যাদি মাকুন্দে চীনে ভূত ডিগবাজি খেতে লাগলো। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? আমার কর্ম নয়। ভূতজাতি অতি নাছোড় বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব সব তারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারু বাণুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করে একটা বিলি ব্যবস্থা করে দিন, যাতে এই ভূতের সংসারটি ছাড়ে খারে না যায় এবং কোনো রকম নীতি বিগর্হিত বিদঘুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলে গয়ায় পিণ্ড দেবার চেষ্টা করুন, যাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকতে পারে।